এনসিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করলেন হাসনাত আব্দুল্লাহ। কারো হুকুমে কারো নির্দেশনায় কাজ করব না বললেন সিইসি। দুদক চেয়ারম্যানের প্রশ্ন, টিউলিপ নির্দোষ হলে মন্ত্রিত্ব ছাড়লেন কেন? সাকিব সহ 15 জনের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের এক বড় ধরনের চমক। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও প্রভাবশালী নেতা হাসনাত আব্দুল্লাহ আজ আনুষ্ঠানিকভাবে তার দলের সকল পদ থেকে পদত্যাগ করে যোগদান করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। এই নিয়ে দেশের রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম নিয়েছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান। এ সময় দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য সহ বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি সময় পরিবর্তনের কথা বলেছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই দল আর জনগণের কণ্ঠস্বর হয়ে উঠতে পারেনি। আমি ব্যক্তি হিসেবে সব সময় সাধারণ মানুষের পক্ষেই ছিলাম এবং থাকব। তাই আমি মনে করি বর্তমানে স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কার্যকর আন্দোলনের জন্য বিএনপি একমাত্র বিকল্প শক্তি। তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে দেখছি জাতীয় নাগরিক পার্টি নীতিগত অবস্থান অনেক ক্ষেত্রেই অস্পষ্ট, দ্বিধান্বিত। দল এখন নিজেদের অস্তিত্ব রক্ষা নিয়েই ব্যস্ত। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মতো সাহস তাদের নেই। হাসনাত আব্দুল্লাহর বিএনপিতে যোগদানকে বিএনপি নেতারা একটি রাজনৈতিক মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন। দলের মহাসচিব বলেন, হাসনাত ভাইয়ের মতো জনসম্পৃক্ত, চিন্তাশীল এবং ত্যাগী নেতা আমাদের দলে আসার আমরা গর্বিত। বর্তমান দুঃসময়কে মোকাবেলায় এমন সাহসী নেতৃত্বের খুবই প্রয়োজন। বিশ্লেষকদের মতে হাসনাত আব্দুল্লাহর যোগদান শুধু একটি দলবলের ঘটনা নয়, বরং এটি একটি বার্তা। এই বার্তা হলো, যারা এখনো সিদ্ধান্তহীনতায় আছেন তাদের জন্য একটি অনুপ্রেরণা হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার পরপরই আলোচনার ঝড় বইছে। অনেকে একে সাহসী সিদ্ধান্ত হিসেবে প্রশংসা করছেন, আবার কেউ কেউ বলছেন এটি হাসনাতের রাজনৈতিক বেঁচে থাকার কৌশল। মোহাম্মদপুরের বাসিন্দা সাদিক রহমান বলেন, হাসনাত ভাইয়ের সিদ্ধান্ত প্রমাণ করে তিনি নিজেই বদল চান এবং দেশেও পরিবর্তনের সময় এসেছে। অন্যদিকে কয়েকজন জাতীয় নাগরিক পার্টির নেতা তার পদত্যাগে হতাশা প্রকাশ করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, হাসনাত আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তার বিদায়ে আমাদের ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু আমাদের নীতি ও আদর্শে আমরা অটল। হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, তিনি এখন থেকে শুধু দলীয় রাজনীতিতেই নয়, মাঠের রাজনীতিতে সক্রিয় থাকবেন। তিনি বলেন, আমি এখন থেকে জনগণের কণ্ঠস্বর হব, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেব। তিনি আরো ইঙ্গিত দেন, আগামী নির্বাচনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে কাজ করবেন। বিএনপির অভ্যন্তরেও অনেকে মনে করছেন, নতুন করে দলকে চাঙ্গা করতে বিএনপি আগামীতে আরো কিছু নতুন মুখ এবং বিকল্প নেতৃত্বকে সামনে আনবে। হাসনাতের মতো নেতার যোগদান সেই প্রক্রিয়ারই অংশ হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর শামীম আক্তার বলেন, বিএনপি এখন নেতৃত্বে ও কৌশলে পরিবর্তনের দিকে যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহর মতো নেতাদের টেনে আনা সেই রূপান্তরের বার্তাই দেয়। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হিসেবে যিনি পরিচিত ছিলেন, আজ তিনি একটি নতুন যাত্রা শুরু করলেন। হাসনাত আব্দুল্লাহর এই দলবদল নিছক একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি হতে পারে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের সূচনা। সময়ই বলে দেবে তার এই পদক্ষেপ কতটা কার্যকর এবং ফলপ্রসূ হবে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, কারো হুকুমে কারো নির্দেশনায় আমরা কাজ করব না। কেউ যদি মনে করেন ব্যালট বাক্স লুট করে নিয়ে যাবেন, কেন্দ্র দখল করে জিতে যাব, তারা দিবার স্বপ্নে আছে। রোববার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, এখন নরমালি বিবেচনা করলে হবে না, এটা একটা বিশেষ পরিস্থিতি, বিশেষ ধরনের সরকার। শাসনতন্ত্র যেটা আছে সেটা হলে তো সংসদ ভেঙে যাওয়ার 3 মাসের মধ্যে করে ফেলতে পারতাম। যেহেতু এখন বিশেষ ধরনের সরকার, বিশেষ পরিস্থিতি, সরকার সংস্কারের বিষয়ে দলগুলোর মধ্যে আলোচনা করছে। বিচার হচ্ছে সেটা যেন ত্বরান্বিত, সে আলোচনাও করছে সরকার। এখন এগুলো নিয়ে সরকারি আলোচনা করছে এখনো পর্যন্ত। আমাদের ধারণা হচ্ছে, আশা করছিলাম যে সরকারের পক্ষ থেকে একটা তারিখ ঘোষণা হবে। এখন লন্ডন ঘোষণায় দায়িত্ব কিছুটা আমাদের উপরে। বিস্তারিত কিছু জানি না, সরকারের সঙ্গে আমাদের একটু কথাবার্তা না হলে
কোনো নির্দেশনার জন্য নয়। আমরা কারো নির্দেশনায় কাজ করব না, একদম এটা পরিষ্কার। আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, আমরা পরিচালনায় আমরা কাজ করব না, এইটুকু আজকে আমাদের কর্মকর্তাদের বলেছি। তিনি আরো বলেন, কোনো দলীয় স্বার্থে নয়, নিরপেক্ষতার সঙ্গে কাজ করবেন, এটা কর্মকর্তাদের আজ বলেছি। জাতির উদ্দেশ্যে বলতে চাই, কেউ যদি মনে করেন ব্যালট বাক্স লুট করে নিয়ে যাবেন, কেন্দ্র দখল করে জিতে যাব, তারা দিবাস্বপ্নে আছে। এটা এবার হতে দেব না ইনশাল্লাহ। যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক নির্দোষ হলে ক্ষমতা ছাড়লেন কেন, এমন প্রশ্ন করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। সোমবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, টিউলিপের বিরুদ্ধে 3টি মামলা বর্তমানে আদালতে চলমান রয়েছে, আর একটি মামলার তদন্ত চলছে। তিনি বলেন, টিউলিপ নিজেকে কখনো ব্রিটিশ, কখনো বাংলাদেশি হিসেবে তুলে ধরেন, কিন্তু আমরা যখন তার কাগজপত্র পর্যালোচনা করছি তখন তাকে বাংলাদেশের নাগরিক হিসেবেই পাওয়া যাচ্ছে। সুবিধা মতো পরিচয় বদল কতটা গ্রহণযোগ্য সেটা সবার ভাবার বিষয়। টিউলিপের বিরুদ্ধে আরও কিছু আর্থিক অনিয়মের অভিযোগও উল্লেখ করেন দুদক চেয়ারম্যান। তার ভাষ্য অনুযায়ী রাজুক এবং গুলশানের প্লট বন্টনে অনিয়ম, স্বর্ণালংকারের সম্পদের হিসাবও অস্বাভাবিকতা পাওয়া গেছে। তার আয়কর নথিতে দেখা গেছে স্বর্ণের পরিমাণ হঠাৎ 10 ভরি থেকে বেড়ে 30 ভরি হয়ে গেছে, অথচ দামে কোনো পরিবর্তন নেই, বলেছেন আব্দুল মোমেন। তিনি আরো বলেন, টিউলিপ বলছেন তিনি কিছু জানেন না। যদি তাই হয় তবে তার আইনজীবী কেন আমাদের কাছে চিঠি পাঠান? আর কিছু না জানলে মন্ত্রিত্ব ছাড়লেন কেন? দুদক চেয়ারম্যান নিশ্চিত করেন, সুনির্দিষ্ট ঠিকানায় তলবি নোটিশ পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সহ মোট 15 জনের বিরুদ্ধে দেশত্যাগী নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত। গত অক্টোবরে ভারতের সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলে আর দেশে ফেরেননি সাকিব আল হাসান। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যান্যরা হলেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মোহাম্মদ আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কণিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলিয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মোহাম্মদ জাহিদ কালাম, মোহাম্মদ হুমায়ুন কবির ও তানভীর নিজাম। এদিন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক, সরকারি বিধিবিধান ও শেয়ার বাজার আইন লঙ্ঘনপূর্বক শত শত কোটি টাকা শেয়ার বাজারে বিনিয়োগ সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আওয়ামী লীগ সত্যি ঘটাই দিল, কেমনে সম্ভব ভাই? আওয়ামী লীগ বাংলাদেশের সরকার যে নাকি বর্তমান, তারই প্রতিষ্ঠানের উপরে আক্রমণ। হোয়াট এ সারপ্রাইজ ভাই! আওয়ামী লীগের আক্রমণ মধ্যরাতে। আর কোনো সুযোগ দিবে না ইউনূস সরকার। সরকার কঠিন অবস্থানে। এদিকে রাতের বেলা আওয়ামী লীগ কর্মীরা একই ঘটনা ঘটালো ডক্টর ইউনূসের বিরুদ্ধে। দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফিরানোর রাস্তা পরিষ্কার করে। দেশবাসী সকলেই আতঙ্কে আছে। সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। আর এটাকে কেন্দ্র করেই ডক্টর ইউনূস পুলিশ বাহিনী, সেনাবাহিনী সেখানে পাঠিয়ে দেয় নিরাপদ নিশ্চয়তা করার জন্য। সরকারের দায় মুক্তি এবং সরকারের সেফ এক্সিট নিয়ে বিএনপি সরকারের সেফ এক্সিটের পথ প্রশস্ত করছে কিনা, সরকার যে ধরনের কর্মকাণ্ডগুলো করছে এখন, সেই কর্মকাণ্ডগুলো বিএনপি পরবর্তী সংসদে সবগুলোরই বৈধতা দেবে। ফের হতাশাতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। অর্থাৎ অনেকেই বলছেন রাজনীতিতে ফের একবার রণভঙ্গ পরিস্থিতি মোহাম্মদ ইউনূসের সামনে। ভয়াবহ অবস্থা হওয়ার আমরা লক্ষণ দেখছি। অর্থ উপদেষ্টা নাকি বলছেন যে আমাদের কোনো সমস্যা হবে না। তেমন এখন শুধু রিকশালাও কিন্তু বুঝতেছে যে এরকম যদি হয় তাহলে তো অবস্থা খারাপ। আওয়ামী লীগের সাথে যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে এবং এর পরবর্তীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে যে সকল ঘটনাসমূহ ঘটেছে, সেই সকল ঘটনাসমূহের বিচার বাংলাদেশ আওয়ামী লীগ করবে। পুলিশ হত্যা থেকে শুরু করে সকল প্রকার মব জাস্টিসের বিচারও কিন্তু করবে বলে সবসময়ই বলছেন শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। ডক্টর ইউনূস তার কোনো দল নাই, তিনি নিজেই একাই দল। তার কিছু সমর্থক আছে এবং দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনা এবং ইউনূস বিএনপির নেতা ইশরাক খালেদা জিয়াকে কি অপমান করলো? অথবা থামিয়ে দিন, চোখ বন্ধ করুন, একবার ভাবুন। ইশরাক খালেদা জিয়ার নির্দেশ অমান্য করছে,
ওয়াকারের নির্দেশে আন্দোলন করছে, ডক্টর ইউনূসকে একটি ধারাবাহিক থ্রেট দিয়ে যাচ্ছে। খালেদা জিয়ার কোনো নির্দেশ আর বিএনপিতে কার্যকর হবে না। একটা পর্যায়ে যাবার পর তারেক রহমানেরও কোনো পাত্তা থাকবে না। স্ট্যান্ডিং কমিটির সদস্যরা তারেক রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করে দিয়েছে, তারেক রহমানের প্রাথমিক সদস্যপদ বাতিল করে দিয়েছে। এই জিনিসটি একবার ভেবে দেখেছেন? এটা কি সম্ভব না? ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতপন্থী, মির্জা ফখরুল ভারতপন্থী, মির্জা আব্বাস তার ব্যাংক বাড়ি গাড়ির সম্পদ রক্ষার জন্য ভারতপন্থী হয়ে গেল, সেনাবাহিনীর সাথে আঁতাত করে ফেলল। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উত্তরাধিকার তার সন্তান ছেলে মেয়েদের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সাথে আঁতাত করে ফেলল। ডক্টর মঈন দাঁড়িওয়ালা, চুল বড়ওয়ালা, ডক্টর মঈন খান সেনাবাহিনীর সাথে আঁতাত করে ফেললো, ভারতের সাথে আঁতাত করে ফেললো। সবাই মিলে স্ট্যান্ডিং কমিটিতে সিদ্ধান্ত হলো আমরা আর খালেদা জিয়ার কোনো নির্দেশ মানব না, আমরা তারেক রহমানের কোনো উপদেশ শুনব না। বিএনপির নেতা ইশরাক খালেদা জিয়াকে কি অপমান করলো, নাকি অপমান করেই চলেছে? এটার প্রমাণ হলো খালেদা জিয়া কিছুদিন আগে স্পষ্টভাবে বলে দিয়েছেন ইউনূসের বিরুদ্ধে, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে রাজপথে কোনো আন্দোলন নয়, কোনো কিছুর প্রয়োজন হলে একসাথে বসে আলোচনার মাধ্যমে চেয়ে নিতে হবে। কোনো ভিক্ষা দরকার হলে, ইউনূসের কাছে কোনো কিছু দরকার হলে তা আলোচনার মাধ্যমে চেয়ে নিতে হবে, কোনো সুবিধার প্রয়োজন হলে চেয়ে নিতে হবে। ইশরাক কিন্তু তা না করে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ খালেদা জিয়া প্রথম অপমানিত হচ্ছেন মেয়র ইশরাকের কাছেই। ব্যাপারটা কি আপনারা একমত কিনা? খালেদা জিয়ার মতামতকে উপেক্ষা করে ইশরাক কিন্তু এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইশরাকের বাপের অতীতের দিকে যেতে মন চায়, তার বাবা খালেদা জিয়ার সাথে কি কি ভিট্রে কাজ করেছেন, কিন্তু লোকটি এখন পৃথিবীতে নেই, মজলুম হয়ে মৃত্যুবরণ করেছে। এ কারণে আসলে বলতে চাই না। একটি তথ্য দিয়ে রাখি, সাদেক হোসেন খোকা শেখ মুজিবুর রহমানের এপিএস ছিলেন, এপিএস, এবং হেফাজতের আন্দোলনের সময় সাদেক হোসেন খোকার মাধ্যমে খালেদা জিয়া নির্দেশ দিয়েছিলেন আলেম ওলামাদের পক্ষে থাকার জন্য, সারা রাত সেখানে অবস্থান করার জন্য। তারা সেই আদেশ না মেনে মির্জা ফখরুল, মওদুদ, ব্যারিস্টার মওদুদ, মির্জা আব্বাস কয়েকজন নেতার নির্দেশে খালেদা জিয়ার সেই নির্দেশটিকে অমান্য করা হয়েছিল। এইটুকু বলে রাখলাম। এই যে ইশরাক হোসেন সম্ভাবনাময় এক রাজনৈতিক নেতা, তাদের অতীত, তার বাবার অতীত সব কিছুই তিনি আন্দোলনের মাধ্যমে ভুলিয়ে দিয়েছিলেন। আসলে ইশরাক হোসেন কোনো আন্দোলন করেনি, এটা ছিল তার টিকে থাকার লড়াই। এখন এসে খালেদা জিয়া যখন বলল যে রাজপথে ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়, কোনো সুবিধার প্রয়োজন হলে ছেয়ে নেবে, সেই নির্দেশকে অবজ্ঞা করে এখনও ইশরাক আন্দোলন চালিয়ে যাচ্ছে। অর্থাৎ এই আন্দোলন একমাত্র দুটি কারণে হতে পারে, হয় তারেক রহমানের নির্দেশ রয়েছে, নয়তোবা ওয়াকারের নির্দেশ রয়েছে, ইঙ্গিত রয়েছে এখানে। তবে ইশরাকের ভবিষ্যৎ যে খুব অন্ধকারাচ্ছন্ন রাজনৈতিক ভবিষ্যৎ, এটি অবধারিতভাবে বলা যায়, নিশ্চিতভাবে বলা যায়। কারণ সে ইতিমধ্যে যে ঘৃণার, তার প্রতি মানুষের মনে যে ঘৃণার তীর রোপিত করেছে, সেই তীর কখনো না কখনো ভোট হয়ে ফিরে আসবে তার দিকে। যখন ভোট আসবে সেটা তাদের জন্য নেগেটিভ ভোট হয়ে ফিরে আসবে, অর্থাৎ অনেক ভোটই তারা কম পাবে। কিছুক্ষণ আগেই আমার এক সম্মানিত বড় ভাই মোস্তাফিজুর রহমান ভাইয়ের সাথে আমরা আলাপ করছিলাম। তিনি স্পষ্টতর বলছিলেন ভোট হলে নিশ্চিতভাবে সে মেয়র হতো, কোনো সন্দেহ নেই, বিন্দুমাত্র সন্দেহ নেই। সে তার যেই মানুষের ভুল করে হলেও মানুষ তার প্রতি যে সহানুভূতি দেখিয়েছে, এখন তো মনে হচ্ছে যে ইশরাকের প্রতি সহানুভূতিটা ভুল ছিল, কিন্তু সেই সম্ভাবনাটুকু সে নষ্ট করে দিয়েছে। এখন কথা হলো কিভাবে আমরা বুঝতে পারবো এই ইশরাক কার ইশারায় আন্দোলনটি করছে। ধরেন আপনি যদি মনেই আসতে পারে যে তারেক রহমানের ইঙ্গিতে ইশারায় ইশরাক এই আন্দোলন করছে। তারেক রহমান হয়তো ডবল গেম খেলেছে, একদিকে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছে, খালেদা জিয়ার
বেগম খালেদা জিয়ার নির্দেশ মেনে তিনি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবেন না, তাহলে কি আমরা ধরে নিব যে তারেক রহমানের নির্দেশ না মেনেই খালেদা জিয়ার অন্তিম সময়ের এই নির্দেশকে উপেক্ষা করেই ইশরাক আন্দোলন চালিয়ে যাচ্ছে? আমরা প্রথম পয়েন্টের নোক্তা দিয়ে ধরে নিলাম ইশরাক খালেদা জিয়ার বিপক্ষে, খালেদা জিয়াকে অপমান করে তার এই আন্দোলন চালাচ্ছে। যদি এইটা আমরা ধরে নিই, তাহলে ধরে নিতে হবে তারেক রহমানও খালেদা জিয়াকে অপমান করছে। তারেক রহমান লন্ডনে ডক্টর ইউনূসের সাথে যে সাক্ষাৎটি করেছেন সেটা ছিল আইওয়াশ। তারেক রহমান এবং ইশরাকের মাধ্যমেই খালেদা জিয়াকে অপমান এবং উপেক্ষা করা শুরু। এটা কি বলা যায় না? নিশ্চিতভাবে বলা যায়। আবার ধরে নিলাম না, তারেক রহমানের নির্দেশ নয়, খালেদা জিয়ার নির্দেশকে অপমান করছে না, ওয়াকারুজ্জামানের নির্দেশেই অথবা সেনাবাহিনীর অথবা কল্পিত কোনো শত্রু, অজানা কোনো শত্রু ডিজিএফআই এনএসআই এর নির্দেশে ইশরাক এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আবার এটাও তো হতে পারে ওয়াকারুজ্জামানের সাথে তারেক রহমানের এক ধরনের গোপন আতাত হয়েছে, যেই আতাত মইনিউর সাথে শেখ হাসিনার হয়েছিল। মইনিউ আমলের সময় মঈন ফখরুদ্দিনের সাথে শেখ হাসিনার ভারতের একটি সিন্ডিকেট তৈরি হয়েছিল। এখনও তো এমন হতে পারে যে তারেক রহমানের সাথে ওয়াকারের সাথে একটি গোপন আতাত হয়েছে। সেই আতাতের শক্তি এতই বেশি, খালেদা জিয়ার নির্দেশকে অমান্য করতে পারছে তারা, খালেদা জিয়ারকে অপমানের পর্যায়ে নিয়ে যেতে পারছে তারা। ভিডিওটি বন্ধ করুন, পজ করুন, অথবা থামিয়ে দিন, চোখ বন্ধ করুন, একবার ভাবুন। ইশরাক খালেদা জিয়ার নির্দেশ অমান্য করছে, ওয়াকারের নির্দেশে আন্দোলন করছে, ডক্টর ইউনূসকে একটি ধারাবাহিক থ্রেট দিয়ে যাচ্ছে। খালেদা জিয়ার কোনো নির্দেশ আর বিএনপিতে কার্যকর হবে না। একটা পর্যায়ে যাবার পর তারেক রহমানেরও কোনো পাত্তা থাকবে না। স্ট্যান্ডিং কমিটির সদস্যরা তারেক রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করে দিয়েছে, তারেক রহমানের প্রাথমিক সদস্যপদ বাতিল করে দিয়েছে। এই জিনিসটি একবার ভেবে দেখেছেন? এটা কি সম্ভব না? ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতপন্থী, মির্জা ফখরুল ভারতপন্থী, মির্জা আব্বাস তার ব্যাংক বাড়ি গাড়ির সম্পদ রক্ষার জন্য ভারতপন্থী হয়ে গেল, সেনাবাহিনীর সাথে আঁতাত করে ফেলল। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উত্তরাধিকার তার সন্তান ছেলে মেয়েদের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সাথে আঁতাত করে ফেলল। ডক্টর মঈন দাঁড়িওয়ালা, চুল বড়ওয়ালা, ডক্টর মঈন খান সেনাবাহিনীর সাথে আঁতাত করে ফেললো, ভারতের সাথে আঁতাত করে ফেললো। সবাই মিলে স্ট্যান্ডিং কমিটিতে সিদ্ধান্ত হলো আমরা আর খালেদা জিয়ার কোনো নির্দেশ মানব না, আমরা তারেক রহমানের কোনো উপদেশ শুনব না। তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? তারেক রহমান বিএনপি থেকে বাদ হয়ে যাবেন। তারেক রহমানের সেই অ্যাবিলিটি কি আছে তিনি আবার বিএনপি নামের আরেকটি দল করবেন, তাকে সংগঠিত করবেন, মাঠে মাঠে ঘুরবেন? 2003 সাল কিন্তু এখন নয়, বা 2005 সালও নয়, এখন 2025 সাল। সময় গড়িতে গিয়েছে 2 দশক, অর্থাৎ 20 বছর। তাহলে বিএনপির অন্তিম পরিণতি কি হবে সবাই কি একবার ভেবে দেখেছেন? আসলে কি বিএনপি বাংলাদেশে টিকবে, নাকি মুসলিম লীগের করুণ পরিণতি তাদেরকে বরণ করতে হবে? কি মনে হয়, কি ভাবছেন? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সরকারের উপরে গোসা করেছে জামায়াতে ইসলামী, নীতির পক্ষে অভিমান করেছে, এভাবে বলা যায়। গতকাল ঐক্যমত্য কমিশনের একটা বৈঠক হয়েছে, সেখানে জামায়াতে ইসলামী যোগ দেয়নি এবং সেটার কিছু কারণ তারা জানিয়েছে। এবং আমি পরে দেখলাম যে তারা সম্ভবত আজকের যে সেশন আছে সেটায় তারা জয়েন করবে। জানি না, আমি ভিডিও যখন রেকর্ড করছি ততক্ষণের খবর জানি না, সো পরে কি হয়েছে সেটা বলতে পারবে। কিন্তু গতকাল যে যারা জয়েন করেনি এবং সেটার জন্য কারণ দেখিয়েছে, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং। জামায়াত যে কারণ দেখিয়ে এই বৈঠক বয়কট করেছে, তার উদ্দেশ্যটা কি, এর মাধ্যমে তারা কি অর্জন করতে চাইছে সেটা নিয়ে আলোচনা করব।
তার আগে গতকালই একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আমি খুব স্পষ্ট নই এখন পর্যন্ত যে শতভাগ সিদ্ধান্ত হয়েছে কিনা। যেমন বৈঠক শেষে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে জনাব আলী রিয়াজ যে ব্রিফিং করেছেন সেখানে তিনি বলছেন যে এই ব্যাপারে ঐক্যমত্য হয়ে গেছে। তিনি 70 অনুচ্ছেদ দিয়ে তিনি বলছেন, আলী রিয়াজ বলেন 70 অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে ঐক্যমত্য হয়েছে। এক্ষেত্রে শুধু অর্থ বিল ও আস্থা ভোটের ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে। 70 অনুচ্ছেদ নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আলোচনা করেছি, ক্রমাগত করেছি। যারা আমরা সংবিধানের বেসিকটুকু জানি, আমরা এই 70 অনুচ্ছেদ নিয়ে কেউ কথা বলতে ছাড়িনি, কারণ আমরা 70 অনুচ্ছেদের এক্সিস্টেন্সের জন্য আমি সবসময় কথা বলতাম যে বাংলাদেশ তার জন্মের সময় থেকে বাংলাদেশে কোনো আইন বিভাগ ছিল না। একটা স্টেটে, একটা ডেমোক্রেটিক স্টেটে সেপারেশন অফ পাওয়ার থাকে, তার 3টা উইং থাকে, তার এক্সিকিউটিভ থাকে মানে শাসন বিভাগ থাকে, তার বিচার বিভাগ থাকে জুডিশিয়ারি, তার লেজিসলেচার থাকে আইন বিভাগ বলি আমরা। 70 অনুচ্ছেদের কারণে আসলে সংসদ আইন প্রণয়নের একটা রাবার স্ট্যাম্প ছিল। ক্ষমতাসীন দল যে এই বিলই আনবে তার বিরুদ্ধে ভোট দিলে যেহেতু সংসদ সদস্য পদ চলে যায় 70 অনুচ্ছেদ অনুযায়ী, ফলে সেটা আসলে আর টিকে মানে থাকা না থাকার কোনো মানে নাই। সবাইকে হাঁ বা না দল যা চায় তাই বলতে হতো। সো আমাদের কোনো দিন আসলে লেজিসলেচার ছিল না, দীর্ঘদিন থেকে আলাপ হয়েছে এবং আমরা চেয়েছি 2-3টা বিষয় বাদ দেওয়ার, সব ক্ষেত্রে 70 অনুচ্ছেদে সংসদ সদস্যদেরকে মুক্ত করে দেওয়ার জন্য। সংবিধান সংশোধন কমিশন অবিশ্বাস্যভাবে শুধুমাত্র অর্থ বিল ছাড়া সব ক্ষেত্রে ছাড় দিয়েছিলেন। মানে অনাস্থা প্রস্তাব আনলেও সেটা দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে, মানে 70 অনুচ্ছেদ সংবিধানে রাখার যে স্পিরিট সেটার বাইরে তারা গেলেন এবং আমি স্ট্রংলি এটা কন্ডেম করি। এটা ভুল সিদ্ধান্ত ছিল। কারণ হলো 70 অনুচ্ছেদের এক্সিস্টেন্স ছিল মূলত এই কারণে যে আমাদের মতো একটা দেশ যেখানে ডেমোক্রেসি এখনও ম্যাচিওর্ড হয়নি, সকাল বিকাল সরকার পতন হয়ে যেতে পারে, কিছু টাকা পয়সা দিয়ে কিছু সংসদ সদস্য কিনে নিতে পারলেই সব কিছু করে ফেলা যেত। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো বিষয় না, কিন্তু সেটা তারা প্রপোজ করেছিলেন। কিন্তু এখন বলা হচ্ছে এটা আছে এবং অর্থ বিল আছে। আমি একটু ছোট করে যদি যোগ করি, আমরা সর্বোচ্চ কতটুকু করতে পারতাম সেটুকু বলি। পাকিস্তান কনস্টিটিউশন যেটা বলছে তারা কয়েকটা জিনিস, সেটা হচ্ছে সরকার গঠনের সময় বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, অনাস্থা ভোটের সময় বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, তারপরে সংবিধান সংশোধন তাদের একটা এক্সট্রা আছে, অর্থ বিল এটাও আছে। এগুলো বললে ঠিক আছে। আমি দেখলাম, মানে আমি এখনো নিশ্চিত নই জনাব আলী রিয়াজ যেটা বলেছে এটা পুরোপুরি বিএনপি এভাবে মেনে নিয়েছে কিনা। সম্ভবত কিছুটাও যদি ডিবেট থাকে, কিন্তু যে জিনিসটা আমাদের কাছে আসার জায়গা সেটা হচ্ছে বিএনপি একটা জিনিস আরও যোগ করেছিল এখানে, জাতীয় নিরাপত্তার সাথে জড়িত ইস্যু। মানে এটা খুবই ভেগ এবং এটার বিষয়ে আমি দীর্ঘদিন কথা বলেছি। সেটা হচ্ছে এটা দিয়ে, এটা এত ব্রড, এর মধ্যে অনেক কিছু ঢুকিয়ে দেওয়া যায়। যেমন আমাদের ডিজিটাল সিকিউরিটি একটা জাতীয় নিরাপত্তাটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সো এই বিলটাও ওর মধ্যে ঢুকিয়ে ভোটের ক্ষেত্রে একই রেস্ট্রিকশন দিয়ে দেওয়ার সুযোগ ছিল। এবং জানলাম অনেকগুলো রিপোর্ট হচ্ছে সেখানে তারা এটা বলেছেন সম্ভবত এটা যুদ্ধবিগ্রহ বা এই ধরনের সিচুয়েশন ছাড়া আর কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। যদি সেটা হয় দ্যাটস ফাইন, ভেরি গুড। সো আর্টিকেল 70-র ব্যাপারে ঐক্যমত্য হওয়া, এমনকি এর মধ্যে যদি মানে সংবিধান সংশোধনের বিষয়টাও থাকে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। আর বাকি সব ক্ষেত্রে যদি আমরা এটাকে মুক্ত করে দিতে পারি, মানে অন্তত এই যে অনাস্থা ভোট এবং অর্থ বিল এর সাথে যদি আমরা পাকিস্তানে যা আছে সেটাও বলছি, সরকার গঠন এবং সংবিধান সংশোধন, এগুলো যদি সব যোগ করে নেই, তারপরও আমি মনে করি এটুকু করতে পারলেও এটা একটা অসাধারণ পরিবর্তন হবে। আমরা 70 অনুচ্ছেদে একমত হতে পেরেছি, অবশ্য জামায়াত ছিল না গতকাল, একমত হতে পেরেছি। এটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। এটা আমাদের দেশকে কাগজে কলমে, অন্তত এভাবে বলা ভালো, কাগজে কলমে অন্তত একটা ডেমোক্রেটিক স্টেট হিসাবে আমাদেরকে কাজ করতে শুরু করতে দেবে। এতদিন আমরা ডেমোক্রেটিক স্টেট ছিলাম না, আমাদের সেপারেশন অফ পাওয়ার ছিল না, আমাদের কোনো লেজিসলেচার বলে কিছু ছিল না। সো সেটা হতে যাচ্ছে, এটা খুবই চমৎকার ব্যাপার। আরও দু একটা ইস্যুতে কথাবার্তা হয়েছে, আপার হাউসের সিটের সংখ্যা আপার হাউস হবে এটারও ঐক্যমত্য হয়েছে, কিন্তু এটা যেভাবে হবে, আমি আগেও বলেছি বিএনপি এটা যেভাবে চায় যে লোয়ার হাউসের সিটের পার্সেন্টেজ বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এটা হওয়া, আর তাহলে আপার হাউসের আসলে কোনো অর্থ নেই। আমি এটা আলাদা ভিডিও করেছি। রাদার আমরা যে আলাপটা করছি যে
পপুলার ভোটে যত পার্সেন্ট ভোট পাবে ইলেকশনে তার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী হবে। এটা হলে আমাদের আসলে আর মেজর কোনো কিছু থাকে না। চমৎকার সিদ্ধান্ত হয়েছে সংসদীয় স্থায়ী কমিটি নিয়ে, 4টা অন্তত মিনিস্ট্রি, সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা মিনিস্ট্রিতে বিরোধী দল থেকে সেটার চেয়ারম্যান দেওয়া হবে। এটাও সরকারের চেকস অ্যান্ড ব্যালেন্স বাড়াতে সাহায্য করবে, এটাও খুবই চমৎকার হবে। আমরা আশা করি আরও কিছু সংস্কারের ব্যাপারে সবগুলো দল একমত হবে, কিন্তু এই কথাটা বারবার বলছি, ঘাট ধরে কোনো চাপিয়ে দেওয়ার কিছু নেই, সংস্কার মেনে নিতে হবে। এবং আমি আশা করি 70 অনুচ্ছেদের ইস্যুতে জামায়াত সংসদে ছিল না, 70 অনুচ্ছেদ দিয়ে জামায়াত তার অবস্থান পরিবর্তন করেছে। তাদের কিন্তু অনেক প্রাথমিক অবস্থায় তারা 70 অনুচ্ছেদে কোনো পরিবর্তন চায়নি, এখন তারা অনেকটা কমপ্লাই করছে এবং আমি ধারণা করি জামায়াত দ্বিমত করবে না এই ইস্যুতে। এবার আসলে যে ইস্যুটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে জামায়াত ঐক্যমত্য কমিশনে যায়নি গতকাল, তারা কথা বলেছেন এটা নিয়ে, তারা বয়কট করেছেন ফর্মালি। কি বলেছেন সেটা যদি আমরা একটু পড়ি, সেটা হচ্ছে এই রকম, ফর্মালি অফিসিয়ালি তারা কথা বলেছেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এটা বিডি নিউজ থেকে পড়ছি, bdnews24.com-কে বলেন, আমরা অন প্রটেস্ট আজকের বৈঠকে যাইনি। বুধবার যাবেন কি না নিশ্চিত বলেননি, এটা এখনই বলতে পারছি না, আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। 3 জুন যে প্রধান উপদেষ্টা এবং বিএনপির চেয়ারম্যানের সাথে যে বৈঠক হয়েছে এবং বিবৃতি প্রকাশ হয়েছে তা যথাযথ প্রক্রিয়ায় হয়নি বলে মনে করেন একজন জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, এই জন্য আমরা আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে যাইনি, কারণ এই কমিশনের প্রধান হচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আমরা প্রধান উপদেষ্টা তারেক রহমানের বৈঠকের বিষয়ে কোনো কথা বলছি না, আমরা বলতে চাই বৈঠকের পর যেভাবে একটি দলের কথায় নির্বাচনের তারিখ বদলে দেওয়ার ঘোষণা হলো, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। জামায়াতের ওই নেতা বলেন, আমরা আশা করেছিলাম দেশে ফিরে প্রধান উপদেষ্টা বিষয়টি রাজনৈতিক দলগুলোকে ডেকে স্পষ্ট করবেন, তাহলে এটা খুব ক্লিয়ার। তারা অন প্রটেস্ট এটা ফর্মালি অন রেকর্ড বলেছেন, অন্য নেতা বলেছেন। আমরা খেয়াল করব এই দুজনের বৈঠকের পর জামায়াত যে স্টেটমেন্ট দিয়েছিল সেখানে তারা আসলে তাদের এই অসন্তোষ জানিয়েছিল। তারা মনে করে বিএনপির সাথে একমাত্র কথা বলে এটা করা ঠিক না। আমি প্রায় একটা কথা বলছি, মানে রাজনৈতিক দল, একটা দল বা দুটো দল, এভাবে কি হিসাব হয়? আমি একটা উদাহরণ এভাবে দিই, সেটা হলো ধরুন প্রধান উপদেষ্টা যখন গণতন্ত্র মঞ্চ এবং বাম দলগুলোর সাথে বসে একসাথে সবাইকে নিয়ে বসে, ইসলামিক দলগুলো সবগুলোকে একসাথে নিয়ে বসে, তো এখন ব্যাপারটা কি এরকম হতে পারে যে ধরুন নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, যে কেউ যদি বলে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারাচ্ছেন কিনা, তিনি জামায়াত ইসলামের সাথে একা বসছেন, আমাদের সাথে তো একা বসেন না, এটা আমরা কোনোভাবে মেনে নেই না। কথার কথা কেউ যদি বলে, এটার উত্তর আমরা জানি, ওই দলগুলো জামায়াত ইসলামী না। আওয়ামী লীগের অবর্তমানে বাংলাদেশের দ্বিতীয় জনসমর্থনের দল, যদিও তাদের সমর্থন সর্বোচ্চ যে বিএনপি আছে তার সাথে মোটামুটি আকাশ পাতাল ফারাকের মতো, তারপর তারা দ্বিতীয় সর্বোচ্চ দল, সুতরাং প্রধান উপদেষ্টার কাছে তারা এই প্রিভিলেজ পেতে পারেন। তারা যদি এই প্রিভিলেজ পান, ঠিক একইভাবে বিএনপিকেও সেই প্রিভিলেজ পেতে হবে, পাওয়ার কথা। এটাই নিয়ম। এবং এই পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যেসব পলিটিক্যাল পার্টিজ আছে প্রত্যেকেরই কম বেশি গুরুত্ব আছে, কিন্তু যে সংখ্যায় যে সবচেয়ে বেশি শক্তিশালী এবং একটা নির্বাচনে যে জিতে যাবে বলে সবাই বিশ্বাস করে। মজার ব্যাপার, বিএনপির সমালোচনাও যারা করে তারা বলেন বিএনপি ক্ষমতায় গিয়ে লুটপাটের জন্য তাড়াতাড়ি নির্বাচন চায়, তার মানে তারাও মনে করে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। সো এই দলটা বিএনপি ক্ষমতায় যাওয়াটা এতটাই নিশ্চিতের মতো ব্যাপার, সেই দলের সাথে আলোচনা করেই আসলে বাংলাদেশের নির্বাচনের ডেট ফাইনাল হবে। আর ফেব্রুয়ারি ডেট নিয়ে তো জামায়াতের ক্ষোভ থাকার কথা না। জামায়াত নির্বাচনটা, জামায়াতই বরং 2টা উইন্ডো দিয়েছে, তারা ডিসেম্বরের কথা বলেনি, তারা বলেছে হয় রমজানের আগে অথবা এপ্রিলের কথা যেটা বলেছিল সেটাও তারা বলেছে যে ওই সময়ও হতে পারে। সো এটা তো তাদের যে চাওয়া তার মধ্যেই হয়েছে। জামায়াত আসলে কেন এটা করছে এটা বুঝতে চাওয়া দরকার আছে, এবং করে ব্রিলিয়ান্ট কিছু করলো কিনা। তারা আসলে সরকারকে মেসেজ দিতে চায় যে তারা গুরুত্ব পেতে চায়, তাদেরকে গুরুত্ব দিতে হবে, যেহেতু সংখ্যায় যেমনই হোক না কেন, যেহেতু দ্বিতীয় সর্বোচ্চ দল, তারা তাদের সরকারের কাছে এই মেসেজ দিতে চায় যে তাদেরকেও কগনিজেন্সে নিতে হবে। তাদেরকে কগনিজেন্স নেওয়া হচ্ছে, কিন্তু আরও বেশি নিতে হবে। মানে পোস্ট হাসিনার সময়ে জামায়াতে ইসলামীর এক ধরনের নিজেদের মধ্যে নিজেদের প্রতি একটা বড় ধারণা তৈরি হয়েছে বলে আমি মনে করি। ওই সোশ্যাল মিডিয়া বা অনলাইনের বিভিন্ন জায়গায় তাদের সরগোল যথেষ্ট আছে, তারা খুবই সরগরম আছেন, সেটা দেখে তাদের অনেকেরই মনে হয় হয়তো যে তারা খুবই বড় কিছু হয়েছেন, সে কারণে তারা সরকারের কাছ থেকে সেটার অ্যাসিওরেন্স চান। এবং আমি স্মরণ করিয়ে দেই, আমি জাতীয় পার্টি নিয়ে একদিন বলেছিলাম, জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য এনসিপি আওয়াজ তুলছে, জামায়াতের সাথে থাকবে, কারণ জাতীয় পার্টিকে যদি কোনোভাবে নিষিদ্ধ করে দেওয়া যায়, নির্বাচন আসতে না দেওয়া যায়,
তখন সরকারের উপর এবং বিএনপির উপরে জামাতের বিরাট লেভারেজ তৈরি হবে। তার সংখ্যা যতটুকুই হোক না কেন, সে যদি নির্বাচনে যাব না বলে, সেটা একদমই একতরফা একটা নির্বাচনের প্রবাবিলিটি তৈরি করবে। আমাদের এই বাস্তবতাটা মাথায় রাখতে হবে ভবিষ্যতের পলিটিক্যাল স্ফিয়ারে। যাই হোক, জামায়াত এভাবে চেয়েছে, কিন্তু আমি মনে করি এটা করে যে তারা ব্রিলিয়ান্ট কোনো কাজ করেছে তা না। মানে রাজনীতিতে যা ঘটেছে, রাজনীতিতে যা ঘটে, সব কিছু পছন্দসই হয় না, এবং কখনো কখনো প্রতিবাদও করা যেতে পারে, করা যাবে না তা না। এই যে বয়কটও একটা প্রতিবাদ হতে পারে, একদিন করলাম পরে গেলাম, আই ওয়ান্টেড টু গিভ আ মেসেজ টু দ্য চিফ অ্যাডভাইজার, হতে পারে। কিন্তু এই যে বৈঠক করলো, নির্বাচনে এগিয়ে আনার চেষ্টা, এবং ফর্মাল স্টেটমেন্টে তো বলে নেই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, অনেকগুলো ইফস অ্যান্ড বাটস যোগ করে বলা হয়েছে। তো তাতে সমস্যা কি হলো? তাতে দাঁড়ালো যে খুব ইললজিক্যাল কিছু হয়নি। আবারও বলছি, এই দেশের লোকজন যারা রাজনীতির খোঁজ খবর রাখেন তারাও এটা বিশ্বাস করেন, নির্বাচনের ডেট সর্বশেষ আসলে বিএনপির সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। এবং এরকম একটা ইস্যুতে তারা ঐক্যমত্য কমিশনকে অ্যাভয়েড করলেন, কারণ এখানে প্রধান উপদেষ্টা থাকতে পারেন, প্রধান উপদেষ্টাকে তারা তাদের এক ধরনের প্রতিবাদ দেখাবেন বলে, ওর যখন প্রধান উপদেষ্টা থাকবেন না তখন বসবেন। আমি যে স্টেপটা নিয়েছে ইটস ভেরি এক্সট্রিম, আমার কাছে মনে হয় খুবই এক্সট্রিম, তা বলছি না, রাস্তায় নেমে যান নাই, কিন্তু বেশ এক্সট্রিম। এবং এটা এই ইস্যুতে একেবারেই সাজে বলে বা সেজেছে বলে আমার মনে হয় না। এটা একেবারেই ডিসপ্রপোর্শনেট রিয়াকশন তাদের। তারা হয়তো এটা দিতে চাইবেন, কিন্তু আসলে তাদের মনে রাখতে হবে, বা প্রত্যেকেরই, এটা জামায়াত হোক, এটা এনসিপি হোক, এনি আদার পার্টিস, তার নিজের শক্তি কতটুকু আছে, তার ওজন কতটুকু আছে, সেটা অনুযায়ী অ্যাক্ট এবং রিয়াক্ট করা উচিত। রাজনীতিতে এগুলো মাপ যার নিজের সম্পর্কে ঠিক থাকে না, দুটোই, কারো যদি নিজ সম্পর্কে অকল্পনীয় বড় ধারণা থাকে, অথবা নিজ সম্পর্কে অতি হীনমন্যতা থাকে বা ছোট ধারণা থাকে, তুচ্ছ ধারণা থাকে, কোনোটাই ভালো না। প্রত্যেকে তার শক্তিমত্তার জায়গাটা ক্লিয়ারলি ডিফাইন করা থাকা দরকার, নিজের কাছে মোটা দাগে ক্লিয়ার থাকা দরকার, এবং সেটা অনুযায়ী অ্যাক্ট করা দরকার। গতকাল ঐক্যমত্য কমিশনের বৈঠক বয়কট করে জামায়াত হাসির পাত্র হয়েছে বলে আমি মনে করি। আমি অনেককেই দেখেছি এটা নিয়ে যারা কোনোভাবেই মানে জামায়াতের গণতান্ত্রিক অধিকারের প্রতি সিম্প্যাথাইজ লোকজনও দেখেছি যে জামায়াতের এই স্টেপটাকে তারা একেবারেই পজিটিভলি নেননি। দর্শক, একটা বিরাট সুখবর, তারেক রহমানের সাথে যে সমঝোতা হয়েছিল, যৌথ বিবৃতি ইউনূস সরকারের, যে রোজার আগে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন, আবার কেউ কেউ তারিখও ঠিক করেছে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত থেকে ডক্টর ইউনূস সরকার পিছু হটছে, যে না, আদৌ সম্ভব হবে না, কারণ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হয়নি, তো এইভাবে তো আর একপাক্ষিকভাবে ঘোষণা দেওয়া যায় না। সরকার পিছু হটা শুরু করেছে, এবং সরকার যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত থেকে পিছু হটতে শুরু করেছে, ঘোষণা দেয়নি, এটা বিএনপি টের পেয়েছে। টের পেয়ে বিএনপি তাদের যে করণীয় সেটাও শুরু করে দিয়েছে। বিএনপি এখন আবার একটু সুর নরম করেছে। একদিকে আপনারা দেখছেন সচিবালয়ে বিএনপির লোকজনকে নামিয়ে দিয়েছে সরকারকে চাপে রাখতে, অথচ সরকার বলছে যে এই সরকারি চাকরি অধ্যাদেশ এটা আমরা সংশোধন করব, তারপর আন্দোলন করছে। আবার ইশরাক কি মনে করেন, ইশরাক কি নিজে নিজে কাণ্ড ঘটাচ্ছেন? না, এটা তারেক রহমান নির্দেশেই কাণ্ড ঘটাচ্ছেন সরকারকে চাপে রাখতে। আবার সালাউদ্দিন আহমেদ বলছেন যে না, সরকারের অন্যান্য বিষয়ে তো আমরা সমালোচনা করব না, একথা বলিনি, সেগুলো তো দায় মুক্তির বিষয়ে আলোচনা হয়নি। এর মানে সরকারের বিরুদ্ধে বলে যাবে। কেন বলে যাবে? ওই যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন সিদ্ধান্ত থেকে পিছু হটতে শুরু করেছে, বিএনপি টের পেয়েছে। আরো কি করছে জানেন? বিএনপির 2-4টা মিত্র আছে, আমার হিসাবে 7টা দল আছে নাম সর্বস্ব, যাদের সভাপতিকে চিনলে সেক্রেটারির নাম আর কেউ বলতে পারবে না, বিএনপিও বলতে পারবে না। এরকম 7টা দল আছে বিএনপির সাথে চলে। তার মধ্যে ভিপি নূর তো নির্বাচন প্রশ্ন থেকে অলরেডি ফসকে চলে গেছেন রাগান্বিত হয়ে, তিনি এখন আর দ্রুত নির্বাচন চান না। ইসলামী দলগুলো সবাই জামাত চরমনায়ের ব্যানার ঐক্যবদ্ধ হচ্ছে। তার মধ্যে 2টা দল আছে ইসলামী দল, 2টা দলও না, 2টা দলের ফ্যাকশন, মানে 2 গ্রুপ হয় না একটা দলের, ভেঙে যায়। কওমি হুজুরদের দল তো আবার সকাল সন্ধ্যা ভেঙে যায়। তো এরকম ভেঙে যে 2টা গ্রুপ হয়েছে, এরকম 2টা দল আছে বিএনপির সাথে থাকবে। তার মধ্যে একটা হচ্ছে খেলাফত মজলিসের একাংশ। ওই অংশটার মাধ্যমে বিএনপি বিবৃতি দেওয়ার ব্যবস্থা করেছে। কিছুদিন পর দেখবেন যে 12 দলীয় জোটে বিবৃতি দিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেন, এখনো কেন করছেন না? এর মানে সরকার তারিখ ঘোষণা করছে না, বরং পিছু হটছে। এটা টের পেয়ে এখন বিবৃতি যাচ্ছে যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করে। অন্যদিকে নির্বাচন কমিশন তারা বলেছে যে আমরা কোনো সাইন্ড সরকারি যৌথ বিবৃতি পাইনি, যা পেয়েছি এটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যায় না। এরপরে বিএনপির দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছে।
সালাউদ্দিন আহমেদ বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানান। এর মানে সরকার ইসিকে জানায়নি, সরকার ওই সিদ্ধান্ত থেকে পিছু হটেছে। এখন অনুরোধ করছে যে ভাই দ্রুত জানান, জানান নাই কেন? এখনো পিছু হটেছে, এটা বুঝতে পেরে টের পেয়ে এখন বলছে যে দ্রুত জানান। আর যদি সব স্বাভাবিক থাকতো তাহলে এই বিষয়ে কথা বলার দরকার হতো না, তাহলে সরকারই জানিয়ে দিত যে ফেব্রুয়ারিতে নির্বাচন, তোমরা 12 ফেব্রুয়ারি তারিখ ঘোষণা করে দাও। এবং খলিলুর রহমান কিন্তু বলেছিল লন্ডনে শীঘ্রই নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে, কিন্তু তারিখ ঘোষণা করছে না। এ কারণে এখন বলছেন তৎপরতা চালাতে হচ্ছে বিএনপিকে, যে আপনারা বলেন সরকারকে, আপনারা এখনো কেন বলছেন না? আমরা তো একটা কাগজ দিয়েছি, সেটা থেকে নির্বাচন কমিশন বলছে এটা আনসাইন্ড, এটা কোনো সাইন নাই এবং এটা সরকারই না, এটার উপর ভিত্তি করে তারিখ ঘোষণা করা যায় না। কারণ ইসি তো এখন দৌড়ের উপর আছে, এ কারণে তাদের একটু সূক্ষ্মভাবে চলতে হয়। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তো দর্শক, ওই সরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে ইস্তেকামাত থাকতো, লন্ডন সমঝোতায়, লন্ডন যৌথ বিবৃতিতে যদি ইস্তেকামাত থাকতো, তাহলে সালাউদ্দিন আহমেদকে এই অনুরোধ আর জানাতে হতো না। এক আলোচনা সভায় তিনি এই দাবির কথা তুলে ধরেন, জাতীয় প্রেস ক্লাবের আলোচনা করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারকে বলবো জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে অতি দ্রুত আমরা যেন ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যেতে পারি, সেরকম কার্যক্রম আপনারা নেবেন। মানে সন্দেহ সংশয় আছে, এই কারণে বলছে যে সেরকম কার্যক্রম নেন। এই অতি দ্রুত, ফেব্রুয়ারি ঠিক হয়ে গিয়েছে, তারপর অতি দ্রুত কেন বলছে? যে জানে যে ফেব্রুয়ারি ওটা টিকবে না, এ কারণে অতি দ্রুতর চাপ এখনো রাখার চেষ্টা করছে। বিএনপি ভালোভাবে টের পেয়েছে এবং আমরা তো অনেক কিছু ভিতরের খবর জানি দর্শক, সেগুলো আলোকে অনেক বিশ্লেষণ আপনাদের শুনাই। সরকার ভিতরে ভিতরে ক্ষুব্ধ, সরকারের একটা অংশ চরম ক্ষুব্ধ যে লন্ডনে কেন রোজার আগের একমত পোষণ করা হয়েছে, এটা কোন পদ্ধতিতে হয়েছে, আর বিদেশে বসে কেন একমত হবে? সরকারের ভিতর থেকে প্রশ্ন উঠছে। আর বিএনপি জামাত এনসিপি চরমোনাইতে বিষয়ে জোরালো আপত্তি করেছে। সেই হিসাবে লন্ডনে আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্ত হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনের যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি। সেটা করছে না, বিএনপি কাগজ দিয়েছে কিন্তু ওই কাগজে কাজ হচ্ছে না। যেন ইলেকশন কমিশন তারা জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। বলেন এই বিএনপি নেতা। আচ্ছা, এখানে ইলেকশন কমিশন বলেছে যে আমরা পাইনি কিছু, যা পেয়েছি এটা বিশ্বাসযোগ্য না। তাহলে এটা কি হলো? ইলেকশন কমিশন এই কথাটা বলেছে, এটা বিএনপির জন্য একটা বড় ধাক্কা। যে বিএনপির কমিশন তারা বলছে যে আমরা কোনো নির্দেশনা পাইনি বা যা পেয়েছি সেটা আনসাইন্ড, এটার উপর ভিত্তি করে তারিখ ঘোষণা করা যায় না, এটা বিএনপির জন্য সত্যি একটা বড় ধাক্কা। নির্বাচিত সংসদ সেই সরকারের অনুমোদন নিতে হবে, এই সরকারের অনুমোদন নিতে হবে। হ্যাঁ, এটা একটা বিষয়। তো এটা যদি হয় নির্বাচিত সরকার, এটা ইন্টারিমের থিওরি, এটা যে বর্তমান সরকার যা করবে সেটা সংবিধান সম্মত হবে না, তবে পরবর্তী সরকার এসে এগুলোকে রেটিফাই করবে, এটি তো সিস্টেম। এমনিতে বর্তমান সংবিধান ধরলে এটা অবৈধ, ওই জিয়াউর রহমান সরকার, এরশাদ সরকার সব অবৈধ, কিন্তু পরবর্তী সংসদ এসে তাদেরকে বৈধতা দিয়েছে। এই সরকার এখন অবৈধ, কিন্তু পরবর্তী সরকার এসে সেটাকে বৈধতা দিবে, এটাই হচ্ছে সিস্টেম। তো এই জায়গায় এই সরকার কেন বলে যে এই সরকার সংবিধান লঙ্ঘন করছে? এখানে তো সংবিধান লঙ্ঘনের কিছু নেই। ইন্টারিম সংবিধান মেনে হয়নি, হাসিনার পতন, হাসিনা বিদায় সংবিধান মেনে হয়নি। সংবিধানে সরকার পতনের পদ্ধতি হচ্ছে নির্বাচন, সেভাবে তো হয়নি। অতএব এই সংবিধানে দোহাই দেওয়াটা হাস্যকর। ওই বিএনপি এখন কাদেরকে নিয়ে আলাপ আলোচনা করছে? বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সাইফুল হক, তাদের নিয়ে। দায় মুক্তির বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা? না, কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনা প্রসঙ্গ ছিল না। এর অর্থ হচ্ছে যে সরকারের সাথে তো আমাদের আসলে কনফ্লিক্টে যেতে হবে, সরকারের সমালোচনা করতে হবে। এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিনিময়ে যদি আমরা কোনো সমালোচনা না করি, চুপচাপ বসে থাকি, এটা বা কেমন হয়? না, এটা করা যাবে না। আমাদের সরকারের সমালোচনা করতেই হবে, দায় মুক্তি দেওয়া যাবে না। এগুলো নিয়ে এখন আলাপ আলোচনা হচ্ছে। বলছে না, আর যদি আসলেই সমঝোতা হতো তাহলে ইশরাকের কাণ্ড ঘটতো না, আর সচিবালয় আন্দোলন হতো না, আর ওই দায় মুক্তি শব্দটা নিয়ে আলোচনাও এখন আসতো না। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, কনস্টিটিউশনাল লেজিটিমেসি আছে, আর্টিকেল 1। ওই এইসব লেজিটিমেসি এগুলো ভুয়া, এটা 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইজারি রুল অনুসারে করা হয়েছে মুক্তমুখ।
এগুলোর কোথায়? এগুলো তো প্রমাণে কেউ দেখাতে পারে না। এগুলো দিয়ে আসলে 90 দিন পর্যন্ত আপনি সর্বোচ্চ চলতে পারেন। 90 দিনের পর কোন একটা সরকার চলবে, এটা সুপ্রিম কোর্ট কোথায় বলেছে? কোন রুলে বলেছে? এগুলো কিছু না, এটা সরকার সংবিধান অনুযায়ী অবৈধ। এটি হচ্ছে বাস্তবতা। সংবিধান যেহেতু এখন চালু আছে, না এই সংবিধান চালু নাই, বাস্তবতা হচ্ছে যতটুকু সংবিধান মানা সম্ভব হয় ততটুকু মানে, যেখানে অন্য কিছু করা দরকার অন্য কিছু করে। এই পরবর্তী সবকিছু এটা নেক্সট গভর্নমেন্ট এসে রেটিফাই করবে, এটাই হচ্ছে সিস্টেম। যাই হোক দর্শক, এখানে সালাউদ্দিন আহমেদরা স্পষ্ট বুঝে গেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরকার পিছু হচ্ছে। এই জন্য এখন ইশারা ইঙ্গিতে সরকারকে নসিহত করছে বা সফট নসিহত করছে। কিছুদিন পর সরকারকে গালাগালি করে হুমকি ধামকি দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে নসিহত করবে বিএনপি। একদিকে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি যখন সংকট সমাধানের উপায় খুঁজছে, তখন দেশে প্রধান উপদেষ্টার অধীনস্থ উপদেষ্টার সঙ্গে বিএনপির এক ধরনের বিরোধ চরমে উঠে গেছে। বলছি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে এবং ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইস্যুতে নাটকটা এবার আরও বেশি জমে উঠেছে। গতকালকে আমরা দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনকে মিটিং করতে দেখেছি, সেই মিটিং নিয়ে প্রচুর সমালোচনা হতেও দেখেছি। এরপর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা বার্তা, এবং সেই বার্তায় তিনি পরিষ্কার করতে চাইলেন ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণের মেয়র হওয়ার আর কোনো সুযোগ নেই। কি বলতে চাইলেন তিনি? পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? বিএনপি যখন প্রধান উপদেষ্টার সঙ্গে সংকট সমাধানের পথ খুঁজছে, তখন সংকট কি আরও বেশি ঘনীভূত হচ্ছে? দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে নাটক আরও জমে উঠেছে। গতকালকে আমরা দেখেছি ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটিতে বৈঠক করতে, মত বিনিময় সভা করতে, এবং সেখানে যে ব্যানার ব্যবহার করা হয়েছিল সেই ব্যানারে ইশরাক হোসেনকে মাননীয় মেয়র সম্বোধন করে ব্যানার প্রিন্ট করা হয়েছিল। সেটা নিয়ে নানা দিকে বিতর্ক তৈরি হয়েছে। ইশরাক হোসেন বলেছেন যে এটা জনতার দাবি, জনতার মেয়র। সেই ঘটনা শেষ হতে না হতেই গতকালকে আমরা দেখেছি, গতকালকেই রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি একটি বিবৃতি দিয়েছেন, সংবাদ মাধ্যমে কথা বলেছেন, এবং সেখানে ইশরাক হোসেনের মেয়র হওয়ার ব্যাপারটা নাকচ করে দিয়েছেন। বলছিলাম, সরকারের সঙ্গে বিএনপি যখন লন্ডনে বসে সংকট থেকে উত্তরণের পথ খুঁজছে এবং উত্তরণ হয়ে গেছে এরকমটা এক ধরনের আত্মতুষ্টিতে ভুগছে, ঠিক সেই সময়ই বিএনপির এই ঢাকা দক্ষিণের মেয়র ইস্যুতে সরকারের সঙ্গে বোধহয় নাটকটা আরও বেশি জমে উঠল। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রধান যখন বসছেন তখন সংকট সমাধানের কথা বলা হচ্ছে, কিন্তু দেশে প্রধান উপদেষ্টার অধীনস্থ উপদেষ্টার সঙ্গে বিএনপির এক অংশের বিরোধটা চরমে উঠল। কি বললেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? তিনি যেটা বলতে চাইলেন, যুগান্তর এই ব্যাপারে যেটা হেডিং করেছে আপনারা সেটা দেখে নিতে পারেন। ইশরাককে মেয়রের শপথ পড়ানোর আর কোনো সুযোগ নেই, এমনটা হেডিং করেছে যুগান্তর। সেখানেই বলা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ পড়ানোর ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি, এমন কথা বলেছেন যে ডিএসসিসির নগর ভবন তালাবদ্ধ করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে নানা কথা। সেখানেই তিনি বলেছেন যে ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর আর কোনো অপশন নেই। বলেছেন বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ শেষ হয়েছে এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের মেয়াদও শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার আর কোনো আইনি সুযোগ নেই। অর্থাৎ বিচারাধীন সময়েই নির্বাচন কমিশনের যে 30 দিনের গেজেট, সেই গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে এবং আদালতে যখন ব্যাপারটা ছিল তার মাঝেই ঢাকা দক্ষিণের অর্থাৎ ঢাকার যে সিটি কর্পোরেশনের মেয়াদ, সেই মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ যেহেতু শেষ হয়ে গেছে সেহেতু এখানে নতুন করে ইশরাক হোসেনকে গত নির্বাচনের মেয়র হিসেবে শপথ পড়ানোর আর কোনো সুযোগ নেই, স্পষ্ট বলেছেন ডিএসসিসির মেয়র শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ না থাকলেও ইশরাক হোসেন ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে রেখেছেন। এজন্য দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর। এটাও বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন নেতার কাছ থেকে এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণ নগরবাসী প্রত্যাশা করে না। বলেছেন যে অবরোধের কারণে বিগত মাসে
স্বাভাবিক সময়ের তুলনায় 30-40% নাগরিক সেবা হ্রাস পেয়েছে। তিনি 30-40% বললেও আদত প্রায় শতভাগের কাছাকাছি নাগরিক সেবা বন্ধ হয়ে আছে, এমনটাই বাস্তবতা। গত পরশু আমরা আন্দোলন দেখেছি, গতকালকে ইশরাক হোসেনকে নগর ভবনে মত বিনিময় সভা করতে দেখেছি এবং সেখানে মেয়র ইশরাক হোসেন, মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এরকম লেখা ব্যানার আমরা দেখেছি। সেই প্রশ্নের উত্তরে ইশরাক হোসেন বলেছেন যে এটা জনতার দাবি, জনতার দাবির প্রেক্ষাপটেই এটা লেখা হয়েছে। এই অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সেবা, সেই সেবা কার্যক্রম ওয়াসা ভবনে বসে থেকে কর্মকর্তারা দিচ্ছেন, এমন দাবিও আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া করেছেন। মূল যে আলোচনা সেটা হচ্ছে যে বিএনপি যখন সংকট উত্তরণের পথ খুঁজছে এবং একটা সময় আমরা মনেই করছিলাম যে নির্বাচন কেন্দ্রিক যে সংকট তৈরি হয়েছে সেটা লন্ডনে তারেক রহমান এবং প্রফেসর ইউনূসের মিটিংয়ের মাধ্যমে সংকট থেকে উত্তরণের পথ দেখেছে জাতি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই আশায় আমরা যখন বুক বাঁধছি, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই বার্তা নতুন সংকট তৈরি করবে এবং সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভাষ্য যদি সত্য হয়, যদি মেয়াদ সত্যি শেষ হয়ে যায়, তাহলে আদৌ ইশরাক হোসেনের মেয়র হিসেবে যে দাবি করা, সেই দাবিটা কতটা যৌক্তিক সেটা নিয়েও প্রশ্ন উঠবে। এখন ব্যাপারটা বিএনপির কোর্টে চলে গেল কিনা, বিএনপি এখন কি করবে? এই দাবি থেকে পিছনে সরে আসলে তাদের রাজনৈতিক প্রেস্টিজের ব্যাপার, আবার এই দাবি নিয়ে সামনে এগিয়ে গেলে আইনি প্রতিবন্ধকতা, যেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বললেন। সব মিলিয়ে সরকার এবং বিএনপির এই বিরোধের কারণে নগরবাসী পড়েছে ভোগান্তিতে। নগরবাসী নাগরিক যে সুবিধা, নাগরিক যে সেবা, সেই সেবা পাচ্ছে না। আরও কতদিন এই অচল অবস্থা চলবে সেটাই এখন বড় বিষয়। এর মাঝে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে কথার বিরুদ্ধে প্রায় সব রাজনৈতিক দল, 1-2টা রাজনৈতিক দল ছাড়া, সেটি হচ্ছে যে নির্বাচনের তারিখ যেহেতু একটা সেটেলমেন্টে এসেছে, সুতরাং এখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে আর কোনো বাধা নেই, এমন মন্তব্য করেছেন তিনি। অর্থাৎ এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, তারপরে জাতীয় নির্বাচন হতে পারে, এমনটা তার ঘোষণা। তার মানে হচ্ছে যে এর আগে এনসিপি যে দাবি করেছিল, সেই দাবির বাস্তবতা তিনি আবার তুলে ধরলেন এবং স্থানীয় সরকার নির্বাচনের এজেন্ডাটা আবার সামনে নিয়ে আসলেন সরকারের পক্ষ থেকে। সরকারের একজন উপদেষ্টা এই রকম মন্তব্য করতে পারেন কিনা, নির্দিষ্ট একটি দলের দাবির প্রেক্ষাপটে তার দাবির সঙ্গে একাত্ম হয়ে এরকম মন্তব্য করতে পারেন কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। সব মিলে আমার মনে হয় যে পরিস্থিতি, সংকটের পরিস্থিতি থেকে উত্তরণের যে কথা আমরা ভাবছিলাম, সেটা আদৌ উত্তরণের পথ পাচ্ছে নাকি নতুন সংকটের দিকে আমরা ধাবিত হচ্ছি, সেটা সামনেই বোঝা যাবে। মনে হয় না যে খুব একটা সংকট উত্তরণের পথ আমরা খুঁজে পেলাম। আমার মনে হয় যে নতুন সংকট দানা বাঁধতে শুরু করেছে এবং যে কোনো মূল্যে নির্বাচনটাকে ডিলে করা এবং নির্বাচন নিয়ে আরও অনেক কিছু হতে সম্ভবত বাকি রয়েছে। নির্বাচন নিয়ে আরও কী কী নাটক আমরা দেখতে পাবো, দর্শক আপনার মতামত জানিয়ে। দুটো কাজ এই সরকার কি করে যেতে হবে, যেই দুটি কাজ এই সরকার করলে বাংলাদেশের জনগণ শান্তি পাবে, স্বস্তি পাবে এবং তাদের যোগ্য নেতৃত্ব তাদের হাতে পাবে। তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটি এই সরকারের অধীনেই অনুষ্ঠিত করে যাওয়া। আর দ্বিতীয় আরেকটি কাজ হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন যেটা করবেন আগামীতে, সেটাকে সংখ্যানুপাতিক হারে যে কোনো মূল্যে সেই নির্বাচনটি অনুষ্ঠিত করা। এই দুটি কাজ যদি এই সরকারের আমলে করে যেতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ 5ই আগস্টের যে হাসিনার বিদায়ের পরে নতুন দেশের স্বপ্ন দেখেছে, তার কিঞ্চিত হলেও তারা পেতে পারেন। এখন এই দুটি জিনিসই অনেকের কাছে পছন্দ হবে, অনেকের কাছে অপছন্দ হবে। মনে রাখবেন, এই জিনিসটার যারা বিরোধিতা করবে তাদের ভিতরটা হচ্ছে ভিন্ন। যেমন আপনি যদি একজন সন্ত্রাসী হন, চাঁদাবাজি হন, ভোট চুরি করবেন এরকম মানসিকতা থাকে, অন্যায় আচরণ করবেন এরকম মানসিকতা থাকে, তাহলে আপনি এই দুটি দাবির পক্ষে থাকতে পারবেন না। আর যদি আপনি সত্যিকার একজন সৎ চিন্তার রাজনীতিবিদ হন, সে আপনি যে দলই করেন, আপনি হতে পারে বিএনপি করেন, জামাত করেন, চরমনায়ের দল করেন, অন্য যে কোনো পার্টি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি সৎ চিন্তা লালন করেন, দেখবেন আপনি এই দুটো দাবির পক্ষেই মতামত দিয়েছেন। আসলে এই দাবি দুটো কি এবং এই দাবি দুটো হলে আমাদের জনগণের কল্যাণ আসলে কি আছে, বা যারা এই দাবি দুটোর পক্ষে বিপক্ষে বলছে তারা কেনই বা পক্ষে বলছে,
কেনই বা বিপক্ষে বলছে আমরা একটু আলোচনা করে নিতে পারি। প্রথমত হচ্ছে দুটো দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখেন যে স্থানীয় সরকার নির্বাচন, এই সরকার নির্বাচন পদ্ধতিটা আমরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারাই যখন ক্ষমতায় এসেছে তাদের নিয়ন্ত্রণে যখন এই নির্বাচনগুলো হয়েছে, কোনো নির্বাচনই সুষ্ঠু সুন্দরভাবে হতে পারে নাই, কোনো নজির নাই। প্রভাব একটু না একটু থেকেছেই। হয়তো দেখা গিয়েছে বিএনপির আমলে একরকম নির্বাচন হয়েছে, সেটা হয়তো 70% পারফেক্ট হয়েছে, আওয়ামী লীগের আমলে তো 100%ই একেবারে পারফেক্ট হয় নাই, মানে ধ্বংস করে ফেলেছে। তার মানে কোনো না কোনো কারণে প্রত্যেকটি রাজনৈতিক দলের সময় এই নির্বাচন পদ্ধতিটিতে একটু না একটু প্রভাব তাদের থাকে। এর কারণ হচ্ছে ওই দলের এমপি থাকে, ওই দলের মন্ত্রী থাকে, স্থানীয় পর্যায়ে তার আনুগত্য পোষণকারী, ওই দলের আনুগত্য পোষণকারী ব্যক্তিকেই তারা নির্বাচিত করতে চান। তাহলে আগামীতে যে কেউ ক্ষমতায় আসতে পারে। আমরা জানি না যে বাংলাদেশে কে ক্ষমতায় আসবে। হতে পারে বিএনপি আসবে, এটা স্বাভাবিক, আমরা ধরে নিতে পারি একটি বড় রাজনৈতিক দল। হতে পারে জামাত ইসলাম আসবে, এটাও স্বাভাবিক, কারণ তারা অনেক নির্যাতনের শিকার হয়েছে, আসতেই পারে। বা ভিন্ন আরও কেউ আসতে পারে, XYZ আসতে পারে, কোনো জোট আসতে পারে। এখন আমরা যদি মনে করি যে আমি আসবো না, নিশ্চিত না, আসতেও পারি, তাহলে আমার কাছেও তো গ্রহণযোগ্য হচ্ছে আমার নির্বাচনের আগেই এইরকম স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করা। কারণ আমি যদি এই নির্বাচনটা অনুষ্ঠিত করি তাহলে তো নিরপেক্ষভাবে একটি নির্বাচন হবে যেখানে অন্ততপক্ষে আমার কিছু লোক জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হওয়ার সুযোগ পেতেও পারে। এখন আপনি এর বিরোধিতা তখনই করবেন যখন আপনি নিশ্চিত যে আমি ক্ষমতায় আসবো যে কোনো মূল্যে, এবং আমি ক্ষমতায় এসে আমার মতো লোকগুলো বসাবো, তখনই আপনি এটার বিরোধিতা করবেন। কিন্তু যদি সৎ চিন্তার মানুষ হন, সৎ রাজনীতি লালন করেন, তাহলে আপনি কখনোই এটার বিরোধিতা করবেন না। কারণ এখন যদি এই নির্বাচনটা অনুষ্ঠিত হয় তাহলে কারো কোনো প্রভাব থাকবে না, না বিএনপির, না জামাতের, না এনসিপির, না গণ অধিকারের, না চরমনায়ের, কারো কোনো অতিরঞ্জিত বাড়তি কোনো ধরনের তাদের পক্ষ থেকে কোনো প্রভাব বিস্তার করতে তারা পারবে না। এখন অনেকে বলতে পারেন যে হ্যাঁ, তাদের আমলে হলে নির্বাচন সুষ্ঠুভাবে হবে না, নিয়ন্ত্রণ করা যাবে না। তাহলে সে প্রশ্নের উত্তর হচ্ছে, যদি এই সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন আপনি প্রশ্নবিদ্ধ হয়, সঠিক না হয়, ভালোভাবে করতে পারবে না, মারামারি হইতে পারে, গ্যাঞ্জাম লাগতে পারে, তাহলে সংসদ নির্বাচন আপনি গ্যাঞ্জাম মুক্তভাবে করবেন কিভাবে? মানে আমার কাছে খুব অবাক লাগে আমাদের এই হিপোক্রেসি, যে এই যে মানে আচরণগুলো আমরা করছি, জনতার সাথে প্রতারণা করছি, প্রহসন করছি, এটা অত্যন্ত দৃষ্টিকটু। এবং দেখেন আপনার চোখের সামনেই আপনি ভিলেন হয়ে যাবেন। আজকে যেটা হচ্ছে, আমরা মনে করি, আমি মনে করি ব্যক্তিগতভাবে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে স্থানীয় সরকার নির্বাচন এই সরকারের অধীনেই হয়ে যাওয়া উচিত। তাতে অনেকগুলো সুবিধা আছে। কারো দলের উপরে দোষ চাপবে না, প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন। আপনার দলীয় লোক নির্বাচিত হোক কিংবা না হোক, আপনি কারো উপরে দায়বদ্ধ থাকবেন না। স্থানীয় কোনো নেতাও আপনাকে চাপে রাখতে পারবে না যে আমার পক্ষে অমুকে করে নাই, আমার বিরোধিতা করছে, আমাকে ঠকানোর জন্য প্রশাসনে প্রভাব রেখেছে। এই ব্লেমিং থেকেও আপনি কিন্তু রক্ষা পাবেন। সে কারণে বাংলাদেশের মানুষের উচিত স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে আওয়াজ তুলে এই সরকারের অধীনেই করা। এবং সেটা যদি আপনি একটুতম, সামান্যতম আপনি যদি দেশপ্রেমিক হন, তাহলেও আপনার এটা করা উচিত বলে আমি মনে করি। আমরা স্থানীয় সরকার নির্বাচন যদি একটু আগে হয় তাহলে আমাদের সুবিধা আছে কতগুলো। আমরা সৎ ভালো মানুষ পাবো, আমরা যোগ্য নেতৃত্ব পাবো, আমরা দুর্নীতিবাজ, টাকার দৌরত্ব, সন্ত্রাস, চাঁদাবাজ যারা আরেকজন নেতাকে ম্যানেজ করে সেন্টার দখল করবে, তাদের হাত থেকেও অন্তত একটু হলেও রক্ষা পাবো। এবং সেখানে জনগণের প্রতিনিধিকেই বাছাই করতে সক্ষম হবেন। আপনারা কি চান না যে বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে স্থানীয় সরকার প্রতিনিধিগুলো সম্পূর্ণ জনগণের প্রতিনিধি নির্বাচিত হোক? সেটা কি আপনারা চান না? যদি চেয়ে থাকেন তাহলে উচিত এটাকে সবার আগে সংস্কার করে এই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করা। দ্বিতীয় যে দাবিটি হচ্ছে আমার, সেটা হচ্ছে সংখ্যানুপাতিক হারে নির্বাচন। এটাতেও বাংলাদেশের সমগ্র জনগণ জয়যুক্ত হয় এবং সমগ্র জনগণের মধ্য থেকে ভালো মানুষগুলো সংসদে আসার সুযোগ পেয়ে যায়। আজকে ধরেন আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একটা ছোট্ট দলকে ভোট দিলেন, কিন্তু ওই ভোট দেওয়ার পরেও সেই লোকের একজন প্রতিনিধিও সংসদে থাকতে পারে না, কথা বলতে পারে না। অথচ একজন প্রান্তিক মানুষও অনুভব করেছে যে আমার এই সাপোর্টটা একজন ব্যক্তিকে বা একটা দলকে দিয়ে তার একজন প্রতিনিধি সংসদে পাঠাতে চাই,
পাঠাবেন কোন পদ্ধতিতে? আপনি ভোট দিয়েছেন যে এলাকায়, সেই এলাকায় আপনি সেকেন্ড হয়েছেন, থার্ড হয়েছেন, আপনার সেই জায়গায় অবস্থান নেই, আপনাকে তারা উঠতে দেয়নি, টাকার দৌরত্বে সন্ত্রাস বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের বেড়াজলে আপনি ঠকেছেন। আপনাকে জিততে হলে, আপনার প্রতিনিধি পাঠাতে হলে সেই শক্তিমত্তা আপনার ওখানে দেখাতে পারেননি। সংখ্যানুপাতিকারী নির্বাচন হলে চট্টগ্রামেও ভোট হয়েছে, সিলেটেও ভোট হয়েছে, বরিশালের, রাজশাহী যে প্রান্তেই হোক না কেন, এই ভোটগুলোর সমষ্টিগত একটি রেজাল্টই আপনার সংসদে প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা করে দিবে। তাহলে এই যে একটি দাবি, একটি সুন্দরতম, তাতে আমাদের সমস্যাটা কোথায়? কষ্ট লাগার কারণটা কি? এই সুন্দরতম দাবির পক্ষে যদি আজকের আপনি থাকেন, তাহলে আপনি যদি সর্বোচ্চ বড় দল হন, আপনি সর্বোচ্চ সংখ্যক সিটই পাবেন। পার্সেন্টেজে আপনি 70% পেলে আপনার 70টা আসন থাকবে 100-র মধ্যে, 80টা পেলে 80টা থাকবে। এভাবে করে কোনো একজন ব্যক্তি 1% পেলে একটা আসন তার থাকবে। এই যে একটি আসনের বৈষম্য দূর করা এবং ভোটাধিকারের ভোট নিশ্চিত করা, একজন ভোট যে প্রয়োগ করতে চায় তার ভোটটা সঠিক পাত্রে যাওয়ার পরে তার প্রতিনিধি সংসদে যাওয়া, এবং সার্বজনীনভাবে সকল দলের, প্রায় সকল দলের পক্ষ থেকেই কেউ না কেউ প্রতিনিধি হিসাবে সংসদে প্রবেশ করতে পারে, এর চেয়ে মোক্ষম সুযোগ সংখ্যানুপাতিক হারে ছাড়া সম্ভব না। এবং এখানে আপনি অর্থনৈতিকভাবে অন্যায়ভাবে কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে আপনার ভোট কিনে, ভোটের দখলদারিত্ব করে, সেন্টার দখলদারিত্ব করে, ষড়যন্ত্র করে যে সকল কার্যক্রম করবে, সেটাও এখানে কমে আসবে। কারণ এখানে সম্মিলিতভাবে ভোট হবে। যেমন সারা বাংলাদেশের প্রতীক থাকলো ধানের শীষ, প্রতীক থাকলো দাঁড়িপাল্লা, প্রতীক থাকলো হাত পাখা, প্রতীক থাকলো আরও কিছু মানুষের, এই প্রতীকগুলোর মধ্যে আপনি যাকে ভোট দিবেন তার পার্সেন্টেজ যত পার্সেন্ট হবে, সংসদে তার তত পার্সেন্ট প্রতিনিধি থাকবে। আমি অবাক লাগে এত সহজ পদ্ধতিটা আমরা অনেকেই অ্যাকসেপ্ট করতে চাই না। এর কারণটা কি? কারণ হচ্ছে আমরা ভালো মানুষদেরকে সংসদে আনতে চাই না। এখন কিছু চোর ডাকাত 5ই আগস্টের পরে কিছু দুষ্ট মানুষ বের হয়েছে, যারা দলের মধ্যে থেকে দলের আপনাকে কি বলে ক্রয় করে তারপরে তিনি এই আধিপত্য বিস্তার করবে, তিনি সংসদে যাওয়ার জন্য দৌড়ঝাঁপাট করবে। রাজনীতি জীবনেও হয়তো করে নাই, কিন্তু টাকার কাছে আপনি বিক্রি হয়ে তাকে নমিনেশন দিতে বাধ্য হবেন, এবং একটা সময় রাজনীতিবিদরা ধুকি ধুকি তাদের জীবন শেষ হবে, কিন্তু কোনো জায়গায় আপনি ভালো পরিবর্তন করতে পারবেন না। সে কারণে আমার এখানে বিশ্বাস যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন, এই নির্বাচন পদ্ধতিটাও এই সরকারের অধীনেই হওয়া উচিত, এবং সেখানে যেই দল থেকে আপনার সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি আসবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে, এবং বাকি দলগুলোর যার যা অবস্থান থাকবে সেই অনুযায়ী প্রতিনিধি সেখানে নির্বাচিত হবে। এবং এটা কিন্তু একটা জাতীয় সরকারের মতোই একটা কনসেপ্ট, যেখানে অলমোস্ট সব দলের লোকই কিন্তু থাকবে। আপনি দেখেন বিএনপি বড় দল, তার লোক কি থাকবে না? আপনাকে একদম তাকে বাদ দিতে পারবেন না। জামাত মাঝারি টাইপের আপনার সেকেন্ড লার্জেস্ট পার্টি, আপনি কি তাকে বাদ দিতে পারবেন? তার কি প্রতিনিধি থাকবে না? থাকবে। ওনার যদি 20% হয় উনি 60টা সিট নিয়ে যাবে, ওনার যদি 30% হয় উনি 90টা সিট নিয়ে যাবে, ওনার যদি আরও বেশি লোক হয় তাহলে উনি আরও বেশি লোক নিয়ে যাবে। এমনকি উনি যদি ক্ষমতায় যাওয়ার উপযোগী হয় উনি ক্ষমতায় যাবে। সমস্যা কোথায়? চরমোনাই আপনার কাছে কি 10%, 5%, 15% ভোট আর মনে হয় না? বাদ দেন, তাদের পার্সেন্ট আপনার কাছে কিছুই মনে হয় না। আচ্ছা, কি মনে হয় তাহলে? 3% 9টা সিট পাওয়ার কথা। এখন কি কোনো ফেয়ার ইলেকশন দিয়ে কোনো জায়গায় 9টা সিট আসার মতো সুযোগ হয়? 5% হলে 15টা সিট পাওয়ার কথা। ইসলামী আন্দোলনকে 15টা সিট এখন কোনো দল এমনকি যুক্ত হলেও দেয় না। এর কারণটা কি? আপনারা এই দেশটাকে এক ধরনের চক্রের মধ্যে আবদ্ধ করে ফেলেছেন। সে কারণে সংসদেও পরিবর্তন হচ্ছে না, নেতারও পরিবর্তন হচ্ছে না, পরিস্থিতিও আপনাদেরকে সেই পরিবর্তন করতে দিচ্ছে না। সে কারণে আমি মনে করি আমাদের এই বাংলাদেশে এই মুহূর্তে দুটো সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে অন্যতম হচ্ছে এই সংখ্যানুপাতিক হারের নির্বাচন, এবং এই নির্বাচন হলে ডান বাম ছোট বড় সবাই শান্তিতে থাকতে পারে এবং ভালো কিছু মানুষ অন্তত সংসদে যাওয়ার সুযোগ রাখে। আপনাদেরকে উল্লেখ করে বলতে চাই, এই আনুপাতিক হারে সংখ্যানুপাতিক হারে নির্বাচন বাংলাদেশ সহ, বাংলাদেশ তো এখনো হয়নি, কিন্তু পৃথিবীর প্রায় অর্ধেক 170টি গণতান্ত্রিক দেশে যেখানে ভোট হয়, এই 170-এর মধ্যে প্রায় অর্ধেক সংখ্যক জায়গায় হচ্ছে এই সংখ্যানুপাতিক হারের নির্বাচন। এবং বিশ্বের বড় বড় রাষ্ট্র, যারা আধুনিক রাষ্ট্র, তাদের কাছেই এরকম সংখ্যানুপাতিক হারে নির্বাচন চলছে। অতএব বাংলাদেশেও সেই সংখ্যানুপাতিক নির্বাচন হলে
সন্ত্রাস, দৌরত্ব, কালোবাজারি, টাকা, মাস্তানি এগুলো বন্ধ হবে এবং ভালো মানুষ আসতে পারবে। এখন ভালো মানুষ যারা, আপনি ভালো মানুষ বিএনপির মধ্য থেকেই আসতে হবে, আসুক তারা, সমস্যা কোথায়? ধরেন বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপিকেই ভালো মানুষ নিয়ে আসতে বলেন। জামাত আসবে, জামাত ভালো মানুষ নিয়ে আসুক। কিন্তু দুর্নীতিবাজ দুষ্টদেরকে যদি আপনি প্রতিহত না করেন তাহলে এই দেশ তো আগাবে না। সে কারণে বলছি সংখ্যানুপাতিক হারে নির্বাচন এই সরকারকেই করে দিতে হবে এবং আমি মনে করি যে এই সরকারকেই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চালু করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এবং জনগণের রায়কে তাদের মেনে নিয়ে দেশ গঠন করতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।